আসসালামু আলাইকুম। আমি নাজনীন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাঘরের কাজকে খুব সহজে এবং অল্প সময় করার জন্য আজ আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করছি যারা নতুন গৃহিণী আছেন কিংবা ব্যাচেলর ভাইয়া আছেন তাদের আমার আজকের এই টিপসগুলো খুবই কাজে লাগবে। তাহলে চলুন টিপসগুলো শুরু করে নিই। টিপস নাম্বার 1, ঢেঁড়স কাটার সময় কিংবা রান্না করার সময় ঢেঁড়সের মধ্যে একটা আঠালো আঠালো ভাব দেখা যায়। সেটা দেখতে যেমন ভালো লাগে না, খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর ঢেঁড়সের এই আঠালো ভাবটা দূর করতে হলে কি করতে হবে চলুন দেখি। প্রথমে ঢেঁড়সগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ঢেঁড়সের থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর ঢেঁড়সগুলোকে কেটে নিতে হবে। দেখবেন যে সেই আঠালো ভাবটা থাকবে না। কোনো অবস্থাতেই ঢেঁড়সগুলো কাটার পর ধোয়া যাবে না, এতে ঢেঁড়সের মধ্যে আঠালো ভাবটা আরো বেশি বেড়ে যাবে। আর যদিও রান্নার সময় আঠালো ভাবটা থেকে যায়, তাহলে সামান্য একটু লেবুর রস দিলেই কিছুক্ষণের মধ্যে সেই আঠালো ভাবটা একদম দূর হয়ে যাবে। আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদের প্রথমেই বলে নিচ্ছি, আমার আজকের টিপসগুলো যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনার সময় সুযোগ বুঝে সেটা তখন দেখেও নিতে পারবেন। এখন টিপস নাম্বার 2, নুডলস, পাস্তা কিংবা চাউমিন কিভাবে ঝরঝরে থাকবে এবং রেস্টুরেন্টের স্বাদ পেতে কি করতে হবে চলুন দেখে নিই। প্রথমে পাস্তা কিংবা চাউমিন, নুডলস এগুলো সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মানে যতটুকু পাস্তা কিংবা নুডলস নেবেন তার চেয়ে ডাবল পরিমাণ পানি নিতে হবে। তারপর সেই পানিতে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে সেই পানিতে নুডলস, পাস্তা কিংবা চাউমিনগুলো সিদ্ধ করে নেবেন। আর মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে। তারপর পানিটা ছেঁকে ফেলে দেবেন। আর সেটা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন যে পাস্তা কিংবা নুডলসগুলো একদম ঝরঝরে থাকবে, একটা একটার সাথে লেগে থাকবে না এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। এখন টিপস নাম্বার 3, আমরা সাধারণত মাছ কেটে ধুয়ে পলি ব্যাগে কিংবা বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। কিন্তু আমরা যদি মাছগুলো ভালোভাবে ধুয়ে একটা বক্সে রেখে কিছু পরিমাণ পানি দিয়ে, মানে মাছগুলো যাতে পানির মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তাহলে দেখবেন যে মাছগুলো একদম ফ্রেশ থাকবে, কোনো রকম গন্ধ থাকবে না এবং প্রথম যেমন ছিল ঠিক সেমনই থাকবে। টিপস নাম্বার 4, এই ধরনের কেচি সাধারণত সবার কিচেনেই একটা কিংবা দুটো থাকে। বিভিন্ন ধরনের জিনিস কাটার জন্য প্রয়োজন হয়। তো এগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে তেমন একটা ধার থাকে না। যদি আপনার বাসায় খালি ওষুধের পাতা কিংবা ফয়েল পেপার কেচি দিয়ে এভাবে কেটে কেটে নেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে একদম ধারালো হয়ে যাবে, ঠিক আগের মতোই। আর ওষুধের খালি পাতা সাধারণত সবার বাসায় থাকে, ফয়েল পেপারটা সবার হাতের কাছে থাকে না, তাই আমি ওষুধের খালি পাতা দিয়েই আপনাদের দেখিয়ে নিয়েছি। এখন যে টিপসটি আমি দেখাবো, আশা করছি এই টিপসটি দেখার পর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা খুবই খুশি হবেন এবং এই টিপসটি ফলো করে সাথে সাথে আপনার রেজাল্টও পাবেন। আমরা বাসায় সাধারণত বটিগুলো অনেকদিন ব্যবহার করার পর কালো এবং মরিচা দাগ পড়ে যায় এবং অনেকটা কিন্তু ধারালোটাও কমে যায়। আর এই মরিচা এবং কালো দাগ কিভাবে দূর করবেন এবং বটিটা অনেকটা ধারালো কিভাবে করবেন চলুন দেখি। প্রথমে বটিতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে 1 স্লাইস লেবু দিয়ে এটাকে ভালোভাবে ঘষে নিতে হবে। বটিটাকে একটু সময় নিয়ে ঘষতে হবে। কিছুক্ষণ এইভাবে ঘষার পর দেখবেন যে মরিচা এবং কালো দাগটা একদম দূর হয়ে গেছে। এখন চলুন দেখাই কিভাবে বটিটাকে ধারালো করবেন। তার জন্য আমাদের বাসায় যে শিলপাটা আছে সেখানে কিছু পরিমাণ লবণ দিয়ে বটিটাকে এখানে ঠিক এভাবে ঘষে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ঘষে নিলে আপনি দেখবেন যে বটিটা একদম ধারালো হয়ে গেছে। এখন আমি বটিটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা চকচকে হয়ে গেছে, বটিটা একদম ক্লিন হয়ে গেছে, কোনো দাগ এবং মরিচা পড়া দাগ কিছুই নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন আর অনেকটা ধারালো হয়ে গেছে। আপনারা এই টিপসটি ফলো করলে আপনি নিজেরই বুঝতে পারবেন কতটা কার্যকরী এই টিপসটি। এখন চলুন পরের টিপসটি দেখে নেই। আমরা পটল সাধারণত কিছুদিন বাসায় রাখার পর দেখা যায় কেমন যেন হলুদ হয়ে পেকে গেছে এবং অনেকটা নরম হয়ে যায়। পটলগুলো ফ্রেশ, কচকচে, শক্ত থাকে না। তার জন্য পটলগুলো কেটে নেওয়ার পর পটলের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে সে পানির মধ্যে সামান্য একটু চিনি, লবণ দিয়ে
ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে দেখবেন যে একদম শক্ত কচকচে হয়ে গেছে পটলগুলো। এখন টিপস নাম্বার 7, আমরা সুজি বাসায় কিছুদিন রাখার পর দেখা যায় সেই সুজিটা আগের মতো ফ্রেশ থাকে না, কেমন যেন একটা গন্ধ হয়ে যায় কিংবা সুজির মধ্যে পোকা দেখা যায়। তখন আর সেই সুজিগুলো খাওয়ার আর উপযোগী হয় না, তখন সেটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। আমরা যদি প্রথমে সুজিগুলো এনে হালকা করে একটু তেলে রাখি এবং সেগুলো ঠান্ডা হওয়ার পর একটি প্লাস্টিক জার বা কাচের জারে বা বক্সের মধ্যে আমরা ঢেলে রেখে দিই, তারপর ভালোভাবে ঢাকনাটা আটকিয়ে যদি আমরা রুম টেম্পারেচারে রেখে দিই, তাহলে দেখা যাবে যে সেই সুজিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, সেটা আগের মতোই ফ্রেশ থাকবে। টিপস নাম্বার 8, কাঁচা কাঁঠাল কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকাবেন সেই টেকনিকটাই আজকে বলে দেব। এই কাঁঠালটা আমাদের গাছের গ্রামের বাড়ি থেকে এনেছি, প্রায় 3 দিন হয়ে গেছে, এখনো পাকেনি। তো একজন কাঁঠাল বিক্রেতার কাছ থেকে জেনেছি কাঁচা কাঁঠাল কিভাবে পাকাতে হয়। প্রথমে কিছু পরিমাণ মসুর ডাল নিয়ে সেটা ভিজিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে কিংবা ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এই কাঁঠালের মুখের অংশে বা বোটার অংশে একটা শিক দিয়ে 2-3টা ফুটো করে নিতে হবে। তারপর এই ফুটোর ভিতরে ডাল বাটা ঢুকিয়ে দিয়ে গরম কোনো জায়গায় বা রান্নাঘরের একপাশে রেখে দিবেন, দেখবেন কয়েক ঘন্টার মধ্যে কাঁচা কাঁঠাল একদম পেকে গেছে। কাঁঠাল বিক্রেতা আমাকে বলেছিল 1 দিন সময় লাগবে, কিন্তু আমি এটা দেখলাম যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পেকে গেছে। খুবই কার্যকরী একটা টিপস। টিপস নাম্বার 9, এখন দেখাবো ফ্রিজ ছাড়াই সারা বছর কাঁঠালের বীজ কিভাবে সংরক্ষণ করবেন। প্রথমে একটা হাঁড়ি বা বক্সের মধ্যে কিছু পরিমাণ বালু নিয়ে নেবেন, আর এই বালুগুলোর জন্য ভিজা না হয় একদম শুকনো বালু নিতে হবে। তারপর এই বালির উপর দিতে হবে কাঁঠালি বিচিগুলো, আর কাঁঠালি বিচিগুলো আগে থেকে ধুয়ে নিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে কাঁঠালি বিচিগুলো কোনো রকম ভিজা না থাকে। তারপর এই বালির উপর রেখে কাঁঠালি বিচিগুলো এর উপর আরও কিছু পরিমাণ বালি দিয়ে, মানে এই বালির ভিতর কাঁঠালি বিচিগুলো ঢুকিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আপনি রুম টেম্পারেচার কোথাও এক জায়গায় রেখে দিবেন, দেখবেন ফ্রিজ ছাড়াও সারা বছর একদম ফ্রেশ থাকবে। টিপস নাম্বার 10, এখন দেখাবো পাকা আম কীভাবে সারা বছর জন্য সংরক্ষণ করবেন। প্রথমে একটি শুকনো পরিষ্কার সুতি মোটা কাপড় নিতে হবে। তারপর এই কাপড়ের মধ্যে যে আমগুলো সংরক্ষণ করবেন সে আমগুলো রেখে আমের মধ্যে দিতে হবে কয়েকটি লবঙ্গ এবং 1 চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে এই কাপড়টা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপর একটা পলি ব্যাগ বা কোনো বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন সারা বছর একদম ফ্রেশ থাকবে আমগুলো। টিপস নাম্বার 11, অনেকে আছে গোল রুটি বানাতে পারেন না, তখন অনেকটা সমস্যা পড়তে হয়, এমনকি জামাই এবং শাশুড়িদের কাছ থেকেও অনেক কথা শুনতে হয়। তো এখন থেকে এই টেকনিকটি যদি ফলো করেন তাহলে যে কেউ গোল রুটি বানাতে পারবেন। তো প্রথমে কি করতে হবে, আপনি যেভাবে খুশি আঁকা বাঁকা এবড়া থ্যাবড়া যে কোনো সাইজে রুটি বানিয়ে নেবেন। তারপর সবগুলো রুটি একসাথে রেখে তারপর এই ধরনের একটি প্লাস্টিকের ঢাকনা রুটির উপরে রেখে একটু চেপে কেটে নিলেই দেখবেন সবগুলো রুটি খুব সুন্দর একই রকমভাবে গোল হয়ে গেছে। খুবই সহজ একটা টেকনিক, আর এতে করে একদিকে যেমন কষ্টটা কমে যায়, অন্যদিকে অনেকটা সময়ও বেঁচে যায়। এখন চলুন আজকের সর্বশেষ টিপসটি কি সেটা দেখে নিই। আমরা বাহির থেকে ডিম এনে সরাসরি কি করি, ফ্রিজে রেখে দিই ডিমগুলো। আর এই ডিমগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা থাকে এবং জীবাণু ব্যাকটেরিয়া থাকে। আমরা ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার রেখে থাকি, আর সেই ব্যাকটেরিয়া ওই খাবারের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তার জন্য আমরা যদি প্রথমে ডিমগুলো এনে ফ্রিজে না রেখে বেশি করে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ডিমগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে দেখা যাবে ডিমের উপর যে ময়লা আছে জীবাণু আছে সেগুলো তুলে নিতে তখন সহজ হবে ধুয়ে নিলে। এবং এসব ডিমের মধ্যে যদি কোনো ডিম পানির উপরে যদি ভেসে উঠে আসে তাহলে বোঝা যাবে যে সেই ডিমটা পচা। সেটা আলাদা করে রেখে বাকি ডিমগুলো একটা মাজনি দিয়ে আলতোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তারপর কয়েকবার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে আলাদা একটা ঝাঁঝরিতে রেখে ডিমগুলোকে, তারপরে সেই পানিটা যদি শুকিয়ে যায় ডিমগুলো থেকে তারপর ফ্রিজে রাখতে হবে। এতে করে ডিমগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকবে, আর আমরাও এতে সুস্থ থাকতে পারবো। আমি জানি আমার আজকের টিপসগুলো অনেক আপুদেরই জানা, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না, বিশেষ করে যেসব আপুরা নতুন সংসার করছেন কিংবা নতুন গৃহিণী, তাদের সংসারের অনেক কিছুই সম্পর্কে ধারণা থাকে না। আশা করছি সেসব আপুদের আমার আজকের টিপসগুলো অনেকটাই কাজে লাগবে এবং সংসারের জন্য কিছু টাকাও বাঁচাতে পারবেন।
আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।